দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নাট্য পরিচালক মিফতা আনানের কাছে। ভাইয়া, যেমনটি বলছিলাম যে এবারের বাংলা ফিশনের 8 দিন ব্যাপী ঈদ অনুষ্ঠান মালায় আপনার পরিচালনায় একটি নাটক অন এয়ার যাবে এবং নাটকটির নাম হচ্ছে তোমার পিছু পিছু। নাটকটি সম্পর্কে একটু জানি যে কবে থেকে নাটকটির কাজ শুরু করা হলো, গল্পটি কেমন? তোমার পিছু পিছু এর আগে এই পেয়ার নিয়ে বাংলা ভিশনে আরেকটা প্রজেক্ট করা হয়েছিল, নাম প্রেমের পাঠশালা। আমরা অনেক দিন যাবত এই টাইপের গল্প ধরেন যে আজ থেকে 5, 7 বা 8 বছর আগে বা 10 বছর আগে আমরা দেখছি স্ক্রিনে। অনেক দিন যাবত এই টাইপের গল্প স্ক্রিনে মিসিং, লাইক এই টিনেজ প্রেম, কলোনি রিলেটেড, ঠিক আছে, একেবারে নিজের একটা গল্প, মনে হচ্ছে যে ওই ছেলেটাই আমি বা ওই মেয়েটাই আমি, এরকম ফিল করা যে ব্যাপারটা থাকে, প্রেমের গল্প মানে একেবারে থাকে না যে যাতে ফিল করা যায় যে পাশের বাসার মেয়েটা বা পাশের বাসার ছেলেটা, যে টাইপের একটা ব্যাপার। তো এরকম একটা গল্প মাথায় ঘুরতেছিল। তো দেন আর্টিস্টের সাথে কথা বলার পরে, ব্যাটে বলে মেলার পরে প্ল্যান করলাম তাহলে এই টাইপের একটা গল্প মানে স্ক্রিনে আনি, যেহেতু অনেক দিন গ্যাপ এই টাইপের গল্প। তো ওইখান থেকে আসলে প্ল্যানিং করা। আপু, কতদিন আগে থেকে এই নাটক নিয়ে পরিকল্পনা চলছে, কাজ চলছে? ব্যাপারটা হয়েছে যে আমাদের তো অনেক গল্প সেট করা থাকে, স্টক করা থাকে, আসলে প্লেসমেন্ট করার দরকার থাকে আর্টিস্ট ওয়াইজ, তারপর হচ্ছে গিয়ে ভালো বা প্রপার একটা চ্যানেল ওয়াইজ আমাদের প্লেসমেন্ট করতে হয়। তো বাংলা ভিশনের সাথে যখন কথা হচ্ছিল, মনে হচ্ছিল তারও এই টাইপের একটা গল্প ইন্টারেস্টেড, তখন আমার মনে হচ্ছিল এটা প্লেসমেন্ট করি। এটা মোটামুটি ধরেন যে আমার মাস 2 আগের সেট করা ছিল একটা গল্প। এই পেয়ার নিয়ে তো আগেও কাজ করেছেন, কিন্তু ডিফারেন্ট একটা গল্পে যখন এই একই পেয়ার নিয়ে কাজ করতে গেলেন তখন আসলে কেমন লেগেছে? শুরুর দিকে ক্যারেক্টার বা সবকিছু মিলায় একটু সময় লাগে, বাট আমার যারা আর্টিস্ট ওরা খুবই লক্ষ্মী, খুবই লক্ষ্মী ওরা। হ্যাঁ, কথা শুনে লক্ষ্মী থাকতে একটা মানে ডিরেক্টর সবসময় চায় যে তার আর্টিস্ট একটু লক্ষ্মী থাকুক, সবার আগে সেটে আসুক। তো ওই ব্যাপার থেকে আমি লাকি যে আমার আর্টিস্ট বাই পেয়ারটা খুবই লক্ষ্মী, ওরা খুবই লক্ষ্মী। তো ওরা ক্যারেক্টার অনেক আগে থেকে, যখন আমি ব্রিফ করছিলাম, ফার্স্টে গল্প ব্রিফ করলাম, তো আগে থেকে ওরা জিনিসটা নিয়ে ওরা খুব এক্সাইটেড যে হ্যাঁ এটা তাহলে ভাল লাগবে ভাইয়া, কারণ ওদের যে ওই এজ অনুযায়ী গল্পটা আসলে খুব যায় ওদের সাথে। তো ওরা সবকিছু মিলে দেখলাম যে ওরা মোটামুটি ভালো ফ্লেক্সিবল এবং হচ্ছে গল্পের ক্ষেত্রে মিশে গেছে। তো আমাদের কোনো বেগ পেতে হয় না, সবকিছু মিলে খুব ভালোভাবে শুটিংটা নামছে। আচ্ছা, প্রেমের পাঠশালা নাকি তোমার পিছু পিছু, আপনি একজন ডিরেক্টর হিসেবে কোনটাকে এগিয়ে রাখবেন? আমার কাছে দুইটাকে আমি সমানই রাখবো। এটা ডিপ্লোম্যাটিক হয়ে গেল। আমার কারণ হয়েছে বাকিটা প্রেমের পাঠশালা রিলিজ হয়েছে, তোমার পিছু পিছু রিলিজ হয় নাই, বাকিটা অডিয়েন্সের উপর ছেড়ে দিলাম। আচ্ছা, অডিয়েন্সের ফিডব্যাকের উপর দেখি অডিয়েন্স কি বলে, রাইট, অডিয়েন্সের ফিডব্যাকের উপর, মানে ওনাদের ভিউজ, ওনাদের ভালো লাগে খারাপ লাগে সবকিছু মিলে তখন অডিয়েন্সের উপর একটা হয়ে যাবে যে কোনটা আগে রাখা যায়। ঈদের সময় তো আসলে বিভিন্ন চ্যানেলে অনেক অনেক নাটক অন এয়ার যায়। বাংলা ভিশনের পর্দায় যখন কোনো নাটক অন এয়ার যায় আপনার পরিচালনায় কোনো একটা নাটক, তখন আসলে রেসপন্সটা কেমন পান? বাংলা ভিশন সবসময় বরাবর আমার খুব পছন্দের চ্যানেল। তো ওইখান থেকে যখন বাংলা ভিশনের কাজটা যায়, এবং বাংলা ভিশন হচ্ছে যে কাজটাকে নার্সিং করে খুব ভালোভাবে, লাইক আপনার টেলিভিশন থেকে শুরু করে অনলাইন আপলোড, তারপর আপনার প্রমোশন শুরু এবং শেষ সবকিছু মিলে দেখলাম যে বাংলা টিমটা মোটামুটি ভালো অ্যাক্টিভ থাকে। তো আমাদের ওই থাকে না যে যখন নাকি চ্যানেলকে আমরা অ্যাক্টিভ দেখি, তখন আমাদেরও ভালো লাগে কাজ করে, বেশি ভালো লাগে কাজ করে অ্যাজ আ মেকার। এমনি অন্যান্য কাজের ব্যস্ততা এখন আপনার কেমন আছে? ঈদের সময় তো নিশ্চয়ই বেশ ব্যস্ত একটা সময় পার করেছেন, যেহেতু সামনে ঈদ, সুতরাং সেই জায়গাটাতে কি কি কাজ করা হচ্ছে এর মধ্যে? ঈদের ব্যস্ততা নর্মালি গতবারের তুলনায় এবার আমাদের ওভারঅল পুরো ইন্ডাস্ট্রির মনে একটু ভালো, কাজের ভালো। তো ওদিক দিয়ে মিলায় সবকিছু মিলায় ঈদের ব্যস্ততা ভালোই গেছে, এবং হয়তো বা আমাদের 4 রাত পর্যন্ত শ্যুট নিয়ে ব্যস্ত থাকতে হবে, এবং এরপরে তো ঈদের 7 দিন পর্যন্ত আমাদের কোনো ছুটি থাকবে না, পোস্ট প্রোডাকশন মিলায় ঝিলায়। তো ব্যস্ততা সবকিছু মিলায় ভালোই। বেশ কিছু সিঙ্গেল প্রোডাকশনের প্ল্যানিং করা হয়েছে। ঈদ যেহেতু ঈদের সিঙ্গেল প্রোডাকশনগুলোর ডিমান্ড বেশি থাকে, ভালো প্রপারলি মানে সুযোগ থাকে বাড়ানোর, তো ওই জায়গা থেকে আমরা সিঙ্গেলসগুলো নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, এবং মোটামুটি আর 2টা শুট বাকি আছে। সবকিছু মিলে একটা ভালো ব্যস্ত সময় যাচ্ছে। আপু, যখন এই যে সিঙ্গেল ফিকশনে এতগুলো সিঙ্গেল ফিকশনে কাজ করা হয়, ডিফারেন্ট গল্প তৈরি করবার একটা প্রেশার থাকে তো নিঃসন্দেহে। এত রকম গল্প আসলে কিভাবে আসে মাথার ভেতর আইডিয়া? মানে এক একজনের হয়তো বা প্রসেসটা এক এক রকম, হ্যাঁ, সোর্সটা এক এক রকম থাকে। সাপোজ কোনো একটা ওয়ার্ড থেকে একটা শব্দ থেকে একটা গল্প চলে আসতে পারে, ব্যাপারটা এরকমই হয়। হ্যাঁ, লাইক যেমন এই গল্পটার কথা যদি বলি আমরা, তোমার পিছু পিছু, হ্যাঁ, এটা জাস্ট কিছুই না, আমি আমার একটা ক্লোজ ফ্রেন্ডের বাসায় গেছি,
অ্যাকোরিয়ামে মাছ মাছ দেখতেছিলাম, তো ওইখান থেকে আমার অ্যাকোরিয়াম নিয়ে একটা গল্প চলে আসছে মাথার ভিতরে, যেটা নিয়ে কিছু একটা হইতে পারে। তো দেন ওইটা থেকে আসলে মানে জাস্ট ওই দেখা থেকে একটা গল্প জেনারেট হয়ে যায় আপু। দেন ওইখান থেকে পুরো গল্পটা জেনারেট করা। আসলে আমরা তো সোর্স খুঁজি অলওয়েজ, যারা মেকার থাকে বা রাইটার থাকে এরা অলওয়েজ সোর্স খুঁজে। তো আমরা হয়ে যায় বিভিন্ন ওয়ে থেকে গল্প চলে আসে। কখনো এমন হচ্ছে যে আপনার নিজের জীবনের কোনো গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কোনো একটি ফিকশন করা হয়েছে? এরকম সুযোগ এখনো হয় না, বাট আমার অনেক কাছের বন্ধু বান্ধবদের গল্প অনেক কাজ করা হয়েছে। জীবনের অনেক গল্প। অনেক আমার ম্যাক্সিমাম কি আমার ধরে গেলো যে আপনার যদি আমি এই পর্যন্ত 70-80টার মতো প্রোডাকশন বানাইছি, তার মধ্যে প্রায় 30টার উপরে আছে যে রিয়েল লাইফ ইভেন্ট থেকে করা। তো কিন্তু শুধু নিজেরটা করার সুযোগ হয় নাই, হয়তো বা সামনে আসতে পারে কিছু একটা, এই আর কি। প্রথম প্রোডাকশন আপনার কবে বা কিভাবে স্টার্ট? আমার প্রথম প্রোডাকশন 2018 শেষের দিকে জোপান এবং তাসনুবাতি সেখানে একটা বেসরকারি টিভির জন্য করা হয়েছিল। মানে কেমন ছিল সেই এক্সপেরিয়েন্সটা? ফার্স্ট প্রোডাকশন ছিল। হ্যাঁ, নার্ভাস ছিলেন কি? নার্ভাস ছিলাম না, কারণ হচ্ছে যে আমার প্রোডাকশন আমি প্যানেলে এবং হচ্ছে কারণ নিজে স্ক্রিপ্ট লিখছি। আমার বস ছিলেন ইমরান রাফাত, তো উনি নার্সিং করে দিয়েছেন। তো আমি প্রোডাকশন দেখার পরে আমি আমার ওই প্রোডাকশনটা একটা বেসরকারি টিভি চ্যানেল জমা দেওয়ার পরে তারা খুব পজিটিভলি সেটাকে গ্রহণ করছে। প্রথম আমাদের সময় একটা সময় ছিল আমরা ডিভিডি জমা দিতাম, ওয়েট করতাম যে কবে তারা অ্যাপ্রুভ করবে, এবং লাক ভালো ছিল আমার যে আমার জমা দেওয়ার সাথে সাথে পরের দিনই ফোন চলে আসছে এবং হচ্ছে সেটা তারা অ্যাপ্রুভ করে নিছে, এবং সেটা ফার্স্ট প্রোডাকশন কোনো একটা ঈদের মতো ফেস্টিভ্যালে গেছে। তো এখান থেকে আমি খুব লাকি ছিলাম এবং খুব ভালো রেসপন্স পাইছিলাম ওই সময় আপু। 18-19-এর দিকে ইউটিউবে এত ভালো রেসপন্স, আমি আসলে লাকি ছিলাম মনে হয় ফার্স্ট প্রোডাকশন নিয়ে। অনেক নাটক অন এয়ার যাচ্ছে, যেহেতু অনেক টেলিভিশন চ্যানেল, পাশাপাশি এখন ইউটিউব চ্যানেলগুলোও আছে। এই কম্পিটিশনটা আসলে কতটুকু প্রেসার দেয়? আমরা তো সবসময় গল্প বলতে পছন্দ করি। আমি আমার কমফোর্ট জোন থেকে কমফোর্ট আর্টিস্ট নিয়ে কাজ করার চেষ্টা করি। আমার হচ্ছে যে আর্টিস্ট নাকি আমার গল্পের জন্য কমফোর্ট, যে নাকি আমার কাজের জন্য আশীর্বাদ স্বরূপ, তাদেরকে নিয়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বা করার চেষ্টা করি বা অলওয়েজ করিও। তো এখান থেকে ওই বেসরকারি ইউটিউব চ্যানেল বা টিভি চ্যানেল ওই প্রেশারটা কখনোই ফিল করি না। আমি আমার কাজটাকে অন করি, আমার একটা কনফিডেন্স থাকে যে আমার এই কাজটা আপনার পাবলিক গ্রহণ করবে, খুব পজিটিভলি গ্রহণ করবে। কনফিডেন্স থেকে আমি কখনো প্রেশার ফিল করি না এখন পর্যন্ত। কোন একটি কাজ করতে গেলে একজন ডিরেক্টর হিসেবে আসলে আপনি কিভাবে চিন্তা করেন, কিভাবে ভাবেন যে পুরো কাজটা A to Z কিভাবে নামবে? এটা তো একটা বিশাল বড় টিম ওয়ার্কের ব্যাপার এবং আমি বলবো অনেক বড় একটা দায়িত্ব। আপনি কিভাবে ভাবেন আসলে? একটা কাজ নিয়ে চিন্তা করি, আমাদের একটা আশীর্বাদ থাকে যে আমাদের একটা টিম, আমি একটা টিম হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছি। তো আমার একটা টিম আছে, তো টিমের একটা মানে খুব ভালো একটা সাপোর্ট আমার অলওয়েজ থাকে, ঠিক আছে? হ্যাঁ, আমার ডিরেক্টর টিম যে একটা ডিরেক্টর টিমের একটা ভালো সাপোর্ট আমি অলওয়েজ পাই। তারপর ধরেন যে আমার আরেকটা ভালো জিনিস হচ্ছে যে আমাদের প্রডিউসার্স বা চ্যানেলে যে যারা থাকেন, যারা ক্রিয়েটিভ থাকেন, তাদের ক্ষেত্রে কাজ নিয়ে কথা হয়, তারা মোটামুটি সামহাও আমি বলবো যে আমি খুব লাকি যে তারা আমাকে পজিটিভ রেসপন্স দেন এবং সাপোর্ট দেন খুব, যে এই কাজটা করতে চাচ্ছ, ওকে ফাইন, চলো এই কাজটা আমরা করি, এবং তাদের কাছ থেকে ভালো একটা পাই, সাপোর্ট পাই। দ্যাটস ওয়াই আমার মনে হয় কখনো আমি প্রেশার ফিল করি না। আর হচ্ছে যে এইভাবেই গুছায় হয়ে যায় আপু, একটা ভালো প্রোডাকশন হয়ে যায়, সবার অংশগ্রহণে একটা ভালো প্রোডাকশন হয়ে যায়। টিম ওয়ার্কটা ম্যাটার করে। রাইট। এবং এই যে আপনি টিম ওয়ার্কের কথা বলছেন, তার মধ্যে আর্টিস্ট একটা বড় রোল প্লে করে। আপনি যাদের সাথে কাজ করতে কমফোর্টেবল কিংবা কোন একটি চরিত্রের জন্য যে আর্টিস্টকে আপনি হয়তো ভাবছেন, হতে পারে যে সে আর্টিস্ট আপনাকে টাইম দিতে পারছে না, তখন আসলে কিভাবে চিন্তা করেন? মানে প্ল্যান বিতে চলে যান নাকি সেই আর্টিস্টের জন্য ওয়েট করেন? আমার প্রপার গল্প প্রপার আর্টিস্ট না হলে আমি প্লেসমেন্ট করে গল্পটাকে মানে থাকে না, নষ্ট করতে চাই না আপু। এরকম হয়েছে যে হ্যাঁ আমার এই গল্পে XYZ কে দরকার, বাট ব্যাটে বলে মিলতেছে না, যে কোনো কারণে মিলতেছে না, তো গল্পটা নষ্ট করি না, রেখেই দিই। আচ্ছা, আমি গল্পের প্রতি প্রপার জাস্টিফাইটা করতে চাই আমি। তো ওইখান থেকে এখন অনেক গল্প রেখে দেওয়া আছে, হয়তো বা অপেক্ষা করছি, হয়তো যদি ব্যাটে বলে মিলে ইন ফিউচারে করবো, অথবা হয়তো করবোই না এরকম কিছু, বাট গল্প নষ্ট করবো না। আচ্ছা, ইনজাস্টিস করা যাবে না গল্পের সাথে। কখনোই না। আচ্ছা, আপনি ধারাবাহিক নাটকে কাজ করেন না, মানে কাজ করেন না বলতে ওখানে আসলে অ্যাজ এ ডিরেক্টর আপনাকে দেখি না, শুধুমাত্র সিঙ্গেল ফিকশনটা নিয়ে আপনি ব্যস্ত, মানে এটার পেছনে কোনো কারণ আছে কি? ধারাবাহিক নিয়ে কাজ না করে আসলে সিঙ্গেলস ফিকশনে আমরা একটু বেশি যত্ন নিয়ে কাজ করার সুযোগ পাই, টু বি অনেস্ট। সিঙ্গেল ফিকশনে অল্প সময় একটা গল্প প্রপারলি দিয়ে দেওয়া সম্ভব। তো ওইখান থেকে আমার আসলে অনেকগুলো গল্প বলার আছে, আমি জানি না কতদিন বাঁচবো, বাট আমি অনেকগুলো গল্প বলতে চাই। তো ওইখান থেকে আমার সিঙ্গেল ফিকশনস আমি বেশি কমফোর্ট কাজ করতে, যত্ন নেওয়ার সুযোগটা পাই, সময়টা পাই। ধারাবাহিক হয়তো একটু ওভারঅল সবকিছু মিলায় একটু ইস্যুস থাকে, সবকিছুতে বাজেট টাজেট মিলায় ওভারঅল হয় না, সিঙ্গেলসের মতো আসলে যত্নবান হয়তো বা সুযোগ থাকে না কোনো কোনো ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দ্যাটস আমি সিঙ্গেলস একটু বেশি কমফোর্ট কাজ করতে। ওটিটিতে কাজ করা হচ্ছে বা সেখানে কোনো কাজের পরিকল্পনা চলছে? ওটিটির আসলে কি হয়েছে জিনিসটা,
আমি ফিল করি যে একটু দেরিতে গেলেও যাতে প্রপারলি যাওয়া হয়। আমি নিজেকে গুছাচ্ছি, মনে হচ্ছে আমাকে আরেকটু গোছানোর দরকার, আরেকটু প্রিপেয়ার করা দরকার, আরেকটু জানা দরকার, যাতে ভালো কিছু নিয়ে আসতে পারি ওটিটিতে। এই জন্য আসলে অপেক্ষা করা আপু। আমরা যদি অ্যাক্টিং এর ক্ষেত্রে বলি তাহলে অ্যাক্টিং শিখবার একটা প্রসেস আছে এবং সেই প্রসেসটা আসলে বিভিন্ন যে কোনো ইনস্টিটিউট থেকে শেখা যায়, কিন্তু অ্যাজ এ ডিরেক্টর কাজ করা বা এই সেক্টরটা সম্পর্কে জানা বা বোঝা, এখানে কিভাবে আসলে কাজ করতে হয় একজন ডিরেক্টরকে, এই সিস্টেমটা তো এখন পর্যন্ত আসলে মানুষ সেভাবে বোঝে না যারা আসলে এই জায়গাটাতে কাজ করতে চায়। তো আপনার কাছে কি মনে হয় যে আপনি নিজে কিভাবে কাজ শিখেছেন, এখন যারা নতুন নতুন আরো অনেক ডিরেক্টর কাজ করতে আগ্রহী তাদের আসলে কাজটা কিভাবে শেখানো যায়? দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে অ্যাক্টিং এরও প্রপার ইনস্টিটিউট নাই, আর ডিরেকশন শেখার তো প্রপার ইনস্টিটিউট নাই, একেবারেই নেই, দু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাড়া। আপনার আমরা যখন ইচ্ছা হয়েছে যে আমরা ডিরেক্টর হইতে চাই, নিজের গল্পটা স্ক্রিনে বলতে চাই, অনেক আগের কথা, ধরেন যে আজ থেকে প্রায় 10-15 বছর আগে থেকে আমরা ফার্স্ট ধরেন ফাহমি ভাই, ফারুকি ভাইদের কাছে দেখে আমাদের ইচ্ছা যাচ্ছে আমরা কাজ করব। আমরা আসতাম আজিজ মার্কেটে, ঘুরতাম, 2008-9-এর কথা, আমরা কাজ করতে চাই। ইভেন রাজ ভাই বলতাম যে ভাই আমরা অ্যাসিস্ট্যান্ট হতে চাই, তারা বলতো তোমরা এখন অনেক ছোট, পরে আসো। ইভেন কারো নাম বলছি না, কেউ কেউ বলতো যে আমরা তো নতুনদের সুযোগ দিতেই চাই না, এরকমও হয়েছে। তো দেন এরকম অনেকবার ঘোরাঘুরির পরে লাকিলি ইমরান রাফাত আমার বস, তার টিমে আমার সুযোগ হয়। এবং আমাদের একটা ওয়ে ছিল যে আমরা যারা আমার মনে হচ্ছে যে আমরা লাকিয়েস্ট জেনারেশন অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যে আমাদের বসরা তাদের অ্যাসিস্ট্যান্টদেরকে একসাথে নার্সিং করতো, কাজ শিখাইতো, কাজ শেখানোর পরে তারা তাদেরকে কাজ দিয়ে দেন মার্কেটে ছাড়তো, যে দাও এবার তোমরা নিজেদের মতো করে সার্ভাইভ করো। তো আমরা যখন ফার্স্ট অ্যাসিস্ট করতে আসছি আমাদের ভাই ব্রাদার, মানে অ্যাজ আ ভাই ব্রাদার গ্রুপে বলে, তো আমাদেরকে ধরেন যে কাজ শেখানো বা তাদের ওখানে থেকে কাজ করার সুযোগ পাওয়া, এটা একটা ছিল যে আমাদের মানে গুরুমুখী বিদ্যা যেটাকে বলে। ডিরেক্টর হতে গেলে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত জাস্ট একটা ওয়ে আছে, সেটা হচ্ছে গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে শিখে দেন হচ্ছে ডিরেক্টর হওয়া, কাজ করতে করতে শিখতে হয়। রাইট। এটা ছাড়া আসলে আমাদের এখনো পর্যন্ত ওরকম ওয়ে নাই। তো আমরা লাকি ছিলাম যে আমাদের বস যারা ছিলেন বা আমার বস, তারা প্রপারলি আমাদের শিখাইছেন এবং হচ্ছে তারা আমাদেরকে মার্কেটে প্রপারলি লঞ্চ করছেন। এখন আমি জানি না এটা কতটুকু আছে, এখন হয়তো একটু কমে গেছে, বাট এটা একমাত্র ওয়ে, দুঃখজনক হলো সত্য, যে গুরুমুখী বিদ্যা ছাড়া আমাদের ডিরেক্টর হবার মতো তেমন কোনো ওয়ে নাই। অনেক অনেক শুভকামনা রইল। একেবারে শেষের দিকে চলে এসেছে, সব শেষে বাংলাভিশনের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন তোমার পিছু পিছু এই নাটকটিকে নিয়ে। আচ্ছা, তোমার পিছু পিছু গল্পটি আমার বেশ কিছুদিন যাবতই মানে পছন্দের একটা গল্পের লিস্টে ছিল। ওখান থেকে বাংলাভিশনের জন্য যখন নাকি আমার কথা হলো, মনে হলো বাংলাভিশন একটা প্রপার প্ল্যাটফর্ম এই গল্পটা প্লেসমেন্ট করার জন্য। আমরা যত্ন নিয়ে, আনন্দ নিয়ে গল্পটা তৈরি করছি। আমার বিশ্বাস যে যারা অডিয়েন্স আছে তারা গল্পটা খুব পছন্দ করবেন এবং তারা ফিল করবেন যে তোমার পিছু পিছু গল্পের যে এই ছেলেটা আমার পাশের বাসার ছেলেটা, এই মেয়েটা আমার পাশের বাসার মেয়েটা, আমি ওকে দেখছি রোজ। তো আমার বিশ্বাস গল্পটা সবারই খুব ভালো লাগবে এবং সবাই খুব পজিটিভলি গ্রহণ করবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নোট টাওয়ার 110, বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন ঔপন্যাসিক মার্গারেট মিশেলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, খ্যাতি হারালে মানুষ বোঝে এর মূল্য কতটা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।